দ্বিতীয় পরিচ্ছদে আমাদের কি বলা হচ্ছে, পরদিন রবিবার। তাহলে প্রথম লাইনটা থেকে একটা তথ্য পেয়ে গেলাম। গল্পটা শুরু হয়েছিল কবে? গল্পটা শুরু হয়েছিল শনিবার, কারণ পরের দিন যদি রবিবার হয় তাহলে আগের দিন কি ছিল? শনিবার। যেহেতু গল্প অলরেডি আমরা আগে একটা অংশ পড়ে এসেছি, তাহলে এর আগের যে কথা হচ্ছিল সবটা শনিবার, তার মানে গল্প শুরু হয়েছিল শনিবার থেকে। কোশ্চেন আমাদের ঘুরিয়ে ঘুরিয়েও দিতে পারি। পরদিন রবিবার। এদিন প্রভাতে আহ্নিক পুজোটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন। আহ্নিক পুজো, অন্ন, অন্ন মানে হচ্ছে গিয়ে বেলা, যাকে বলা অহয় মূর্ধন্যয়, ঠিক আছে? অর্থাৎ প্রতিটা অন্নে যে পুজোগুলো হয়ে থাকে, নর্মালি যারা ব্রাহ্মণ হয় তারা হয়তো অনেকে জেনে থাকবে, অনেকে সকালবেলায় আহার গ্রহণ করার পূর্বে ঈশ্বরের আরাধনা করে থাকে। সেই পুজোটা করার পর তারা কিন্তু খাবার গ্রহণ করে থাকে। আর মুখুজ্জে মশাই রবিবারের যে পুজোটা সেটা একটু ঘটা করেই করেন। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। তাহলে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য কি পাচ্ছি? কটার সময় পুজোর সমাপন? সমাপন শব্দের অর্থ সমাপ্তি। মুখুজ্জে মশাই কটার সময় পুজো সমাপ্তি করেছিলেন? 9টার সময়। তারপর তিনি কি গ্রহণ করলেন? জলযোগান্তে, অর্থাৎ জল আহার গ্রহণ করে তারপর বৈঠকখানায় আসিয়া বসিলেন। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। গতকাল কথা হয়েছিল, সেই কথাটা বলতে বলতে হঠাৎ মনে পড়ে গেল আমাদের জয়রাম মুখুজ্জে। তখন কাগজ কলম লইয়া চশমাটি পরিয়া প্রবল প্রতাপান্বিত শ্রী মনোমহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জন প্রতিপালকেশু, এত বড় একটা বিশেষণ লিখে বসলেন। পুরোটা বলি। কি করলেন? চশমাটা পড়লেন, কাগজ কলমটা নিলেন এবং চিঠি লেখা শুরু করলেন। আমরা এই পত্রের প্রথমে লিখি না, প্রিয় দিয়ে লেখা শুরু করি। আমাদের জয়রাম মুখুজ্জে লেখা শুরু করছে এত বড় একটা বিশেষণ দিয়ে। বিশেষণটা ভেঙে ভেঙে পড়া যাক। প্রবল প্রতাপান্বিত, প্রতাপ অর্থাৎ বিক্রম, পরাক্রম যাকে বলা হচ্ছে। দেখো মহারাজ বলে কথা তো, যুগে যুগে দেখো, একটু আগে দেখে এলাম ওই নগেন ডাক্তার কুঞ্জবিহারী এসে মুখুজ্জে মহাশয়কে তৈলাক্ত করলো। এখন মুখুজ্জে মহাশয় তৈলমর্দন করবেন কাকে? রাজাকে। তাই পত্রের প্রথমে সেই একটা জোরালো অ্যাডজেক্টিভ দিতে হবে না? রাজা যতই কাপুরুষ হোক না কেন, তাকে তো বলতেই হবে প্রবল প্রতাপান্বিত, চরম বিক্রম সম্মিত, শ্রীল অর্থাৎ মার্জিত শ্রী মনোমহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর। আমি বলেছিলাম জমিদারের নাম, রাজার নামটা আমরা পুরোটা পাবো, এইবার পাচ্ছি। শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর। বাহাদুর কিন্তু তার উপাধি। তৎকালীন দিনে রাজাদের পরাক্রমতার জন্য তাদেরকে বাহাদুর উপাধি দেওয়া হতো। রাজার বলা ভালো, তারা এগুলো নিজেরাই নিয়ে নিত, ঠিক আছে? তো বাহাদুর তার পুরো নামটা নয়, পুরো নাম শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী। তারপরে একটা অ্যাডজেক্টিভ আবার ব্যবহার করা হলো, বিশেষণ, আশ্রিত জন প্রতিপালকেশু, অর্থাৎ আশ্রিত জনকে যিনি প্রতিপালন করেন। অর্থাৎ রাজা তার রাজত্বে মানুষদেরকে বা তার প্রজাদেরকে প্রতিপালন করেন, তাই তিনি আশ্রিত জন প্রতিপালকেশু। তার প্রজারা তার আশ্রিত এবং রাজা তার এই আশ্রিত জনদের প্রতিপালন করেন, অর্থাৎ দেখাশোনা করেন, তাই তাকে এই কথাটা বলা হলো। এই অংশটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবো এবং মনে রাখবে, এখান থেকে এরকম ডাইরেক্টলি কোশ্চেন নাও দিতে পারে যে এই অ্যাডজেক্টিভ বা কি অ্যাডজেক্টিভ ব্যবহার করা ছিল দিয়ে 4টা অপশন দিল, তা নয়। এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে জয়রাম মুক্তার তার চিঠিতে কোন বিশেষণটি ব্যবহার করেননি। তার মানে তোমাকে কি কি করেছিল সেইগুলো মনে রাখতে হবে। কি কি করেছিল? প্রবল প্রতাপান্বিত শ্রীল, হ্যাঁ, তারপর কি করেছিল? আশ্রিত জন প্রতিপালকেশ এবং শ্রীমান মহারাজ। এই অ্যাডজেক্টিভ গুলো বা এই বিশেষণগুলো ব্যবহৃত হয়েছিল। এইগুলো ছাড়া এমন একটা কিছু দেওয়া থাকবে যেটা ব্যবহৃত হয়নি, তাই এখান থেকে ঘুরিয়ে কোশ্চেন নিতে পারে। পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল
ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। তাহলে এইটা লেখার পর চিঠিতে লিখিলেন যে মহারাজ 2-3 দিনের জন্য আমার একটা সুশীল ও সুবোধ হাতি লাগবে। তাহলে এখান থেকে আবার একটা প্রশ্ন, কত দিনের জন্য লাগবে? 2-3 দিনের জন্য। হাতিটি কেমন হওয়া দরকার? সুশীল এবং সুবোধ। সুশীল মানে এই আমরা যাকে ইংরেজিতে ডিসিপ্লিন বলে থাকি। সুবোধ অর্থাৎ যার বোধ বুদ্ধি খুব ভালো আছে। এখন আমরা বলতেই পারি যে স্যার হাতি ডিসিপ্লিন এবং বোধ বুদ্ধি সম্পন্ন কিরকম ব্যাপারটা? অর্থাৎ জয়রাম মুক্তা এমন একটা হাতি চাইলেন যে হাতিটা মাহুত, যারা হাতি প্রতিপালন করে, লালন পালন করে, মাহুত, সেই মাহুতের কথা সুন্দরভাবে শুনবে, সে যেমনটা বলবে তেমনটা করবে। অর্থাৎ ওই কোনো পাগল হাতি পাঠিয়ে দিলে চলবে না, এরকম একটা প্রার্থনা তিনি করলেন। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এরূপ মহারাজের হস্তি আনাইয়া লয়েছেন। অর্থাৎ এর আগেও অনেকবার যেখানে তার প্রয়োজন হয়েছে তিনি মহারাজের কাছ থেকে হাতি নিয়ে এসেছেন। একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মোক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। তাহলে চিঠিটা লিখলেন, একজন চাকরকে ডেকে দিলেন এবং বললেন এটাকে দিয়ে দিও রাজামশাইকে, এবং তারপরেই চিঠিটা দিয়ে দেওয়ার পর আবার তার যে মক্কেলরা এসেছিল তাদের সঙ্গে তিনি কথায় প্রবৃত্ত হইলেন, অর্থাৎ নিযুক্ত হইলেন, মানে আবার কথোপকথন শুরু হলো। এইবার আমরা পাবো সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ, যেখান থেকে এমসিকিউ ঘুরিয়ে ফিরে আসি আসে। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় বয়স এখন 50 পার হইয়াছে। তাহলে এবার বুঝতে পারছি পুরো নাম জয়রাম মুখোপাধ্যায়, তার বর্তমান বয়স 50 পার হইয়াছে, মানে 50 বছরের ঊর্ধ্বে এখন তার বয়স। মানুষটি লম্বা ছাঁদে, তার মানে বুঝতে পারছি সে লম্বা। রংটি আর একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত, তার মানে সে যথেষ্ট ফর্সা, আর একটু ফর্সা হলে তাকে একেবারে পুরোপুরি গৌরবর্ণ বলা যেত। গোপগুলোই মোটা মোটা কাঁচায় পাকায় মিশ্রিত। তাহলে গোপগুলো কেমন? মোটা মোটা এবং কাঁচায় পাকায় মিশ্রিত, অর্থাৎ বেশ একটা পুরু গোপ রয়েছে তার, এবং বয়সের ভারে সেটা কোথাও কোথাও পেকেছে, কোথাও কোথাও কাঁচা রয়ে গেছে। মাথার সম্মুখ ভাগে টাক আছে, তার মানে মাথার সামনের দিকে টাক আছে। চক্ষু দুইটি বড় বড়, ভাষা ভাষা, মানে যেন ভেসে রয়েছে। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছিলিয়া পড়িতেছে। অর্থাৎ জয়রাম মুখুজ্জের হৃদয়ে ঠিক কতটা কোমলতা রয়েছে তার যেন বহিঃপ্রকাশ ঘটছে তার এই চক্ষুদ্বয়ের মধ্য দিয়ে। তার চোখগুলো যেন বলে যাচ্ছে তার হৃদয়ের কোমলতাকে। এর পরের অংশে কি বলা হচ্ছে দেখি। ইহার আদিবাস যশোর জেলায়। যশোহর বা যশোর অর্থাৎ যেটি বর্তমানে বাংলাদেশে। তাহলে বুঝতে পারছি আমাদের জয়রাম মুখুজ্জে কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশি। তাহলে এখান থেকে অবশ্যই মার্কিং করব, ইহার আদিবাস কোথায়? যশোর জেলায়। এখানে যখন প্রথম মোক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই, অর্থাৎ তখন রেলপথ শুরু হয়নি। পদ্মা পার হইয়া কতক নৌকা পথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছিল। তাহলে পুরো জার্নিটা মনে রাখবো। তিনি কিছুটা পথ পদ্মা নদী পার করে এসেছেন নৌকা পথে। তাহলে প্রশ্ন দিতে পারে কোন নদী পার করে এসেছেন? পদ্মা নদী। আবার কিছুটা পথ কিসে এসেছেন? গরুর গাড়িতে। আবার কিছুটা পথ এসেছেন কিসে? পদব্রজে। পদব্রজে মানে পায়ে হেঁটে। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ ও একটি পিতলের ঘটি ছিল। খুব ইম্পর্টেন্ট লাইন। তাহলে জয়রাম মুখার্জির সঙ্গে কি কি ছিল? একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 শিকায় একটি বাড়ি, একটি বাসা ভাড়া লইয়াছিলেন। তাহলে বাসার ভাড়া কত ছিল গো? মাসিক 13 শিকা। নিজ হাতে রাঁধিয়া খাইয়া মোক্তারির ব্যবসা আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলো কোম্পানির কাগজও কিনিয়াছেন। তাহলে একদিনের সেই ব্যক্তি
যে একেবারে শূন্য হস্তে এসেছিল শুধুমাত্র একটা ক্যাম্বিসের ব্যাগ ও একটা পিতলের ঘটি নিয়ে, সেই জয়রাম মুখার্জি আজ কি করেছে? একটা দালান বাড়ি করেছে, একটা বাগান করেছে, একটা পুকুর করেছে, সর্বোপরি অনেকগুলো কোম্পানির কাগজ কিনেছে। কোম্পানির কাগজ মানে যেটা এখন বর্তমানে আমরা চিনি শেয়ার হিসাবে, যেটা শেয়ার মার্কেটে শেয়ার বলা হয়, সেই হিসাবে দেওয়া হচ্ছে কোম্পানির কাগজ, অর্থাৎ কিছু সম্পত্তি তিনি গ্রহণ করেছেন যেগুলোকে শেয়ার বলা হয়, যেগুলো পরবর্তীতে বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করা যাবে। তখন কোম্পানির কাগজ হতো, শেয়ারের কনসেপ্টটা তখন এইভাবে ছিল না। তাহলে এইগুলো থেকে হয়তো বা প্রশ্ন খুব একটা হবে না, কিন্তু আমরা একটুখানি তবুও দেখে রাখবো যে তিনি কি কি করেছিলেন। পাকা দালান কোটা করেছিলেন, বাগান করেছিলেন, পুকুর কিনিয়াছিলেন, ঠিক আছে, আর কোম্পানির কাগজও কিনিয়াছিলেন। যে সময়ের কথা বলিতেছি তখন এ জেলায় ইংরাজিওয়ালা মোক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জকে তারা কেউই হটাইতে পারে নাই। তখন ইনি এ জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য। দেখো, জয়রাম মুখুজ্জে ইংরেজি সেভাবে জানতো না। তৎকালীন দিনে ইতিমধ্যে ইংরেজি শেখা বেশ উকিল এসে গেছে, কিন্তু ওই যে বললাম অভিজ্ঞতার তো একটা আলাদা দাম আছে। তুমি ইংরেজি জানতে পারো, কিন্তু তার মানে এমনটা নয় যে যে ব্যক্তিরা বাংলা জানে তার থেকে তুমি এক্সপিরিয়েন্সড বেশি, অভিজ্ঞতা তুমি বেশি, তা নয়। জয়রাম মুখুজ্জের ইংরেজি বলার দুর্বলতা থাকতে পারে, কিন্তু এই আইন সম্বন্ধে জ্ঞান তার অনেক বেশি, যে কারণে তৎকালীন সময়ে অনেক ইংরেজি জানা আইনজীবী এলেও জয়রাম মুখুজ্জেকে কিন্তু কেউ এক ঘরে করে দিতে পারেনি। তার প্রতিপত্তি তখনও থেকেছে, কারণ জয়রাম মুখুজ্জের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে বিষয় সম্বন্ধে জ্ঞান। যে কোনো জায়গাতে তোমার যদি বিষয় সম্বন্ধে জ্ঞান থাকে, সেখানে তোমার কোনো একটা ল্যাঙ্গুয়েজ নাই জানা থাকতে পারে, সেটা কোনো বড় বাধা হবে না যদি তোমার বিষয় সম্বন্ধে জ্ঞান থাকে, তাই না? যেমন ধরো ইন্টারন্যাশনাল স্পোর্টস এর ক্ষেত্রে অনেক সময় কি দেখবে যে খেলোয়াড়রা ইংরেজি অনেকে জানে না, বিশেষ করে ফুটবলের মাঠে দেখতে হবে, কিন্তু তাই বলে কি তাদের খেলার দক্ষতা কমে গেছে? না, খেলার মাঠে খেলার দক্ষতাই আসল, ভাষা জানা না। তেমনি আইনের কাছে আইনের জ্ঞানটা থাকা আসল, শুধু ইংরেজি জানাটা মোক্ষম বিষয় নয়। এরপরে কি বলা হচ্ছে দেখো, মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ। অর্থাৎ হৃদয় খুব কোমল, তিনি খুব স্নেহপ্রবণ, কিন্তু মেজাজ বড়ই রুক্ষ। দেখবে এরকম ব্যক্তি আমরা দেখি অনেকে, হ্যাঁ, মানে মুখ দিয়ে তাদের মানে কোনো লাগাম থাকে না, হঠাৎ করে রেগে যান, যা মন তাই বলে দেয়। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন, এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। তাহলে ভাবো, এইটা যদি তার ঠান্ডা রক্তের নিদর্শন হয়, তাহলে তার যৌবনকালে তিনি কি ছিলেন? সেকালে হাকিমরা একটু অবিচার অত্যাচার করলেই মুখুজ্জে মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। আবার একটা আইনের শব্দ পাচ্ছি, হাকিম। এই হাকিম প্রধান বিচারপতি বা বিচারপতি বলতে পারো। কোর্টে বিচারপতি যদি উল্টোপাল্টা কোনো কমেন্ট করে থাকতো বা উল্টোপাল্টা বিচার দিয়ে থাকতো, ন্যায় বিচার না হতো, মোক্তারের এত রক্ত গরম ছিল, মানে আমাদের মুখুজ্জে মহাশয় ওইখানে দাঁড়িয়ে বিচারপতির মুখের উপর যা মন তাই বলে দিতেন, অনর্থপাত করে দিতেন, মানে সবকিছুকে একবার উথাল পাতাল করে দিতেন। একদিন এজলাস অর্থাৎ কোর্টের যে দপ্তর বা কোর্ট ঘর, তাকে বলা হচ্ছে এজলাস, প্রচুর আইনি শব্দ পাবো আমরা। একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। ডেপুটি জিনিসটা কি? উচ্চ পদস্থ সরকারি কর্মচারী, তাই তো? তাহলে এজলাস বললাম কোর্ট চত্বর, ডেপুটি উচ্চ পদস্থ সরকারি কর্মচারী, এরা বিলক্ষণ বচসা হইয়া যায়। বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গাই একটি এঁড়ে বাছুর প্রসব করেছে। আচ্ছা, তাহলে গাইটার নাম কি? মঙ্গলা গাই। তার কি বাছুর হয়েছিল? এঁড়ে বাছুর, মানে পুরুষ বাছুর। তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। তাহলে বোঝো মানে মুক্তার মশাই ঠিক কতটা টেঁড়াগি। ধরে নাও আমাদের ডেপুটি মশাইয়ের নাম ছিল যদু, বাড়ি এসে মঙ্গলা গাইটার যে বাছুর হয়েছিল, বাছুরটার নাম রেখে দিলেন যদু। তাহলে কতটা অপমানের বিষয়, হ্যাঁ? বেশ, ডেপুটি বাবু লোক পরম্পরায় ক্রমে এই কথাটা শুনিয়াছিলেন, মানে সরকারি কর্মচারী, উচ্চপদস্থ সরকারি কর্মচারী লোকমুখে শুনিয়াছে যে আমাদের মুখুজ্জে মশাই তার বাছুরটার নাম রেখেছে যদু।
অর্থাৎ ডেপুটি বাবুর নামে, এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতি লাভ করেন। এবং একথা বলা মানে নিতান্তই বাহুল্য যে তিনি এতে খুব একটা ভালো কিছু খুঁজে পাননি, মানে তার মনে মনে রাগই হয়েছিল ডেপুটি মহাশয়। আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করিতেছিলেন। আর একবার আরেকজন ডেপুটির সঙ্গে মুখুজ্জে মহাশয় আইনি এক তর্ক করছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না। কিন্তু বিচারপতি কিছুতেই মানে মুখুজ্জে মহাশয়ের কথায় সায় দিচ্ছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন। রাগের মাথায় মুখুজ্জে মশাই কি বলে বসলেন? আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নাই দেখছি। কতটা সার্কাস্টিক পার্সন ছিলেন। সরাসরি দাঁড়িয়ে আইনজীবীর সামনে এভাবে কেউ বলতে পারবে? সরাসরি আইনজীবীর সামনে বলে দিচ্ছেন আমার স্ত্রীর যে আইনের জ্ঞান আছে আপনার তো তাও নাই। কি করে যে বিচারপতি হলেন কে জানে। সেদিন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হইয়াছিল। তাহলে এইখানে কয়েকটা অংশ দাগ দিয়ে নি। মুখুজ্জে মহাশয় হাকিমকে উদ্দেশ্য করে কি বলেছিলেন এই লাইনটা তুলে দিল, দিয়ে বলল কে কাকে বলেছিলেন। মুখুজ্জে মহাশয় হাকিমকে উদ্দেশ্য করে, ঠিক আছে, অর্থাৎ জয়রাম মুখুজ্জে হাকিমকে উদ্দেশ্য করে বলেছিলেন। পরে আদালত অবমাননার দায়ে, এটা কিন্তু খুব পরে কোশ্চেনটা, মুখুজ্জে মহাশয় বা মোক্তার মহাশয়ে কত টাকা জরিমানা হইয়াছিল? 5 টাকা জরিমানা হইয়াছিল। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অব্দি লড়িয়াছিলেন। তাহলে ভেবে দেখো লোকটার আত্মবোধ বা আত্মসম্মান বোধ কতটা প্রবল। শুধুমাত্র 5 টাকা জরিমানা হয়েছে, তার জন্য তিনি কি বললেন? হাইকোর্ট অব্দি যাব, দেখব কি হয়। সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করিয়া এই 5 টাকা জরিমানা হুকুম রহিত হইয়াছিল। 5 টাকার জন্য 1700 টাকা খরচা করেছিল। তাহলে বুঝতে পারছো লোকটার জেদ কতটা। তাহলে বলতে পারে যে এই হুকুম বা জরিমানার হুকুম রদ করবার জন্য মুখুজ্জে মহাশয় কত টাকা খরচা করেছিলেন? 1700 টাকা। আমাদের মনে প্রশ্ন হতে পারে সেটা লোকটা তো নিতান্তই বোকা, 5 টাকার জন্য 1700 টাকা খরচা করে দেবে? না, লোকটা নিতান্ত বোকা নয়। লোকটার কাছে টাকাটা প্রিয় নয়, লোকটার কাছে সব থেকে প্রিয় হলো সম্মান। হ্যাঁ, মানুষের জীবনে সবকিছু উপার্জন করে ফিরিয়ে আনা যায়, কিন্তু সম্মান কখনো যায় না। টাকা তুমি মুখুজ্জে মশাই চাইলে আরো 5টা কেস লড়ে অর্জন করে নিতে পারবে, কিন্তু এই যে সম্মানটা চলে গেল, তিনি আদালত অবমাননা করেছেন বলে তার উপর যে মিথ্যা অভিযোগটা চাপিয়ে দেওয়া হলো, সেটা তো সারা জীবন লোকে জানবে। এই দাগটা তো তার গায়ে থেকে যাবে। আগে দাগটা ঘোচানোর দরকার। সম্মান সর্বাগ্যে, তারপরে অর্থ। টাকা যায় যাক, সম্মান আমার চাই। মুখুজ্জে মশাই ঠিক এতটাই কিন্তু সম্মানের কথা ভাবতেন। বেশ, তাহলে এতক্ষণ পর্যন্ত এই অংশে কিন্তু আমরা দেখো পুরো মুখুজ্জে মশাই পরিচয় পাচ্ছি। এখন একটু পরিচয় পাই। দেখো মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন, তেমনই তাহার ব্যয়ও যথেষ্ট ছিল, অর্থাৎ অর্জনও ছিল, খরচাও ছিল। তিনি অকাতরে অন্নদান করিতেন, তিনি অকাতরে মানুষদেরকে দান করিতেন, বিশেষ করে খাদ্য। অত্যাচারিত, উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিজে, এমনকি নিজ অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন। তাহলে ভাবো এই লোকটা, যাকে প্রথম থেকে দেখে মনে হচ্ছিল খুব একজন বদমেজাজি লোক, সেই লোকটা ঠিক কতটা মনের দিক থেকে ভালো, বুঝতে পারছো? কজন করে এমন? বিনা পারিশ্রমিকে, বিনা ফিজে তিনি কতজনের মোকদ্দমা লড়ে দিয়েছেন। আচ্ছা, তিনি কাদের মোকদ্দমা লড়েছেন এটা খেয়াল রাখবো। অত্যাচারিত, উৎপীড়িত গরিব মোকদ্দমা, যে মামলা মোকদ্দমা বলি, সেটা বিনা ফিজে, কোনো অর্থ না নিয়ে। কোনো অর্থ না নিয়ে পর্যন্ত ঠিক ছিল, অনেকে হয়তো করে দিতেও পারে এটা, কিন্তু তারপরেও দেখো নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালিয়ে দিয়েছেন। হয়তো এতটাই গরিব, অথচ সে সৎ, সে চালাতে পারছে না খরচা, মুখুজ্জে মশাই নিজের পকেট থেকে টাকা দিয়ে তার কেসটা লড়েছেন। এরপরের অংশে আসছি। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। তাহলে বুঝতে পারছি রবিবারটা মোক্তার মশাইয়ের একটা অবসরের সময়। সেই রবিবারের অপরাহ্ন অর্থাৎ বিকেল বেলায় কি করে, যুবক বৃদ্ধগণ সকলে মোক্তার মশাই যে বৈঠকখানা আছে সেখানে আসে এবং তাস পাশা খেলে। তাহলে তারা কি খেলে? তাস পাশা খেলে। কবে খেলে, কখন খেলে? প্রতি রবিবার অপরাহ্নকালে।
অদ্য, অদ্য মানে সেই দিন, সেই রূপ অনেকে আগমন করিয়াছেন, অর্থাৎ সেই রবিবারও অনেকে এসেছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু, অর্থাৎ গল্পের শুরুতে উল্লেখ করা ডাক্তারবাবু ও উকিলবাবুও আছেন। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে, অর্থাৎ ওই যে হাতি আনার জন্য বলা হয়েছিল, তাই বাগানে খানিকটা জায়গা পরিষ্কার করা হচ্ছে, হাতিকে তো বাঁধতে হবে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতাশুদ্ধ কয়েকটা কলা গাছ এবং অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে, হাতির রাত্রির খাবার হিসেবে কিসের ব্যবস্থা করা হয়েছিল? কয়েকটা বড় বড় পাতাশুদ্ধ কলা গাছ এবং অন্যান্য বৃক্ষের ডাল। মুক্তার মহাশয় সে সমস্ত তদারক করিতেছেন, অর্থাৎ তিনি সব দেখে নিচ্ছেন ঠিকঠাক ব্যবস্থাটা হয়েছে কিনা। মাঝে মাঝে বৈঠকখানে আসিয়া কোন ব্রাহ্মণের হাত হইতে হুঁকো লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া 2-4 টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন, অর্থাৎ আসছেন মাঝে মাঝে এসে বৈঠকখানায় ব্রাহ্মণদের হুঁকোটা নিচ্ছেন, নিয়ে 2 টান দিচ্ছেন, আবার বেরিয়ে যাচ্ছেন। এইখানটাতে দেখো খুব সূক্ষ্মভাবে লেখক কিন্তু একটা সামাজিক চিত্র তুলে ধরলেন, যেটা হয়তো চট করে আমাদের নজরে আসবে না। মুক্তার মশাই যখন আসছেন, তিনি যে হুঁকোটা নিচ্ছেন কাদের কাছ থেকে? ব্রাহ্মণদের কাছ থেকে। খুব ভালো করে লক্ষ্য করো, কারণ তিনি নিজে ব্রাহ্মণ। যতই বসে বসে গল্প করুক, জাতভেদ প্রথা বা সমাজের যে জাতিগত প্রথাটা রয়েছে সেটা কিন্তু কোনোদিন ভঙ্গ হয় না। মুক্তার মশাইয়ের মধ্যেও কিন্তু সেই বিচারটা ছিল, এবং সেই বিচারটা কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে, দেখো খুব হালকাভাবে একটা কথা, জাস্ট একটা অংশ ব্রাহ্মণের হাত থেকে, এইটুকু দিয়ে বুঝিয়ে দিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। সামাজিক চিত্রটা তিনি তুলে দিলেন। তারপর 2-4 টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন, অর্থাৎ আবার চলে যাচ্ছেন যেখানে কাজগুলো হচ্ছে দেখতে। সন্ধ্যার কিছু পূর্বে, অর্থাৎ সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে, জয়রাম বৈঠকখানায় বসিয়ায় পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক, ওই যে যাকে দিয়ে চিঠিটা পাঠিয়েছিলেন, সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, হ্যাঁ, পাওয়া গেল না? কুঞ্জবিহারী জুনিয়র উকিল, নগেন্দ্রবাবু ডাক্তার, সে বলল, তাই তো, সব মাটি। বলে, হ্যাঁ, তাহলে যাওয়া হবে না, সব মাটি। মুক্তার মহাশয় বলিলেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিলেন, আজ্ঞে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তাহলে চিঠি কাকে দিলাম? দেওয়ানজিকে। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন, খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। প্রথমবার মুক্তার মশাই অপমানের শিকার হলেন। একটু আগে দেখে এসেছি, এই লোকটা কিন্তু অপমান সহ্য করতে পারে না। সব সয়ে নিতে পারে, কিন্তু অপমান কোনো মতে সে সহ্য করবে না। একটা বিদ্রোহী চেতনা আছে তার মধ্যে, কিন্তু অপমানিত তাকে হতে হলো আবার। এবার এইখানে কয়েকটা জায়গা, এই জায়গাগুলো একটু মার্ক করে রাখবো, কি হিসেবে কোশ্চেন আছে বলছি। এই 3টে উক্তি তুলে দেয়, কে বলেছিলেন বলে অনেক সময় চায়। ঠিক আছে, হাতি পাওয়া গেল না উক্তিটি কে করেছে? কে করেছিল? এই যে পত্রবাহক ভৃত্য। হ্যাঁ, পাওয়া গেল না এই কথাটি কে বলেছিল? কুঞ্জবাবু। তাই তো, সব মাটি কথাটি কে বলেছিল? নগেন্দ্রবাবু। কেন রে, হাতি পাওয়া গেল না কেন? হ্যাঁ, বা চিঠির জবাব এনেছিস, এই কথাটি কে বলেছিল? মুক্তার মহাশয়। এভাবে লাইন তুলে বক্তার পরিচয় অনেক সময় জানতে চাওয়া হয়। তাহলে রীতিমতো দেখতে পাচ্ছি রাজার দপ্তর থেকে বলে পাঠানো হয়েছে যে গরুর গাড়িতে যেতে বলবে, বিয়ে নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি। বেশ, এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হয়ে উঠিলেন। হাতি পেলাম না, রেগে গেছে একবারে। তার হাত পা ঠক ঠক করে কাঁপিতে লাগিল, 2 চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগলো। বাস্তবে কি রক্ত পড়ছিল? তার মানে তার চোখগুলো লাল হয়ে গেল রেগে। মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগলেন, হাতি দিলে না, হাতি দিলে না। মানে এত রাগান্বিত হয়ে গেছে, মানে রাজার প্রতি তার রাগ। সমবেত ভদ্রলোকগণ ক্রিয়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন, অর্থাৎ ওইখানে যারা লোকজন ছিল তারা খেলাধুলা বন্ধ করে হাত গুটিয়ে একটু বসলেন। ওকে, কেউ কেউ বলিলেন, কেউ কেউ বলিল, তার আর কি করবেন মুখুজ্জে মশাই, অর্থাৎ হাতি যে পাননি, কি আর করবেন মুখুজ্জে মশাই।
ওকে, পরের জিনিস, জোর তো নেই, একখানা ভালো থেকে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময় মতো পৌঁছে যাবেন। ওই ইমামমদি শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। বৈঠকখানে যারা ছিল মুখুজ্জমশাইকে এরকম রাখতে দেখে ভয়ে তারাও খেলা টেলা বন্ধ করে দিয়েছে। খেলা বন্ধ করে দিয়ে কেউ চুপচাপ বসে বসে দেখছে, আবার কেউ কেউ বলছে ছেড়ে দিন মুখুজ্জমশাই, কি করবেন, পরের জিনিস, পরের ব্যাপার, আপনি এক কাজ করুন, গরুর গাড়ি ভাড়া করুন, রাত্রি 10টার সময় বেরিয়ে যান, পৌঁছে যাবেন। আবার তারা কিন্তু গরুর গাড়ির অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছে কোথা থেকে পেতে পারে। ইমামমদ্দি শেখ, সে একটা নতুন বলদ কিনেছে, একজোড়া নতুন বলদ, তারটা নিয়ে নিন, খুব দ্রুত যায়। তাহলে এখানে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে যে হাতি দিলে না এই কথাটি কে বলেছিল, এটা। দ্বিতীয়ত, যে গরুর গাড়ি নিয়ে কটার সময় বেরিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, রাত্রি 10টা-11টা। কে নতুন একজোড়া বলদ কিনেছে, ইমামমদি শেখ একজোড়া নতুন বলদ কিনেছে। আশা করি বোঝা গেছে। পরের অংশ, জয়রাম বক্তার দিকে দৃষ্টিমাত্র না করিয়া বলিলেন, অর্থাৎ কথাটা কে বলছে সেটা পর্যন্ত না দেখে জয়রাম সোজাসুজি বলে দিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহ আমার যাওয়াই হবে না। স্পিরিট দেখো লোকটা কতটা এক গুঁয়ে লোক, যদি যাই তো গরুর গাড়িতেই যাব, নইলে বিয়ে আমি যাবই না। গরম দেখাচ্ছে আমাকে, হাতির গরম দেখাচ্ছে। এরপরে কি বলছে দেখো। বেশ, এতদূর পর্যন্ত তাহলে আমাদের দ্বিতীয় পরিচ্ছদ ছিল।